শুরু দেখি একবার ভালো করে তো সবার প্রথমে যদি চ্যাপ্টারের নাম কি সমষ্টি উদ্ভিদের যৌন তন্ত্র লিখে আসতে এই কি এদিকে দেখা এবার একটা ফুলের মধ্যে চারটা স্তবক থাকে আমাদের কি বৃদ্ধি দলগঠন এবার একটা ফুল মনে কর এই ফুলের এটাকে আমরা বলি পুষ্পবৃন্ত পুষ্পবৃন্ত কার সঙ্গে যুক্ত থাকে বলতো গাছের কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে এবার এই পুষ্পবৃন্তটাই একটু উপরের দিকে গিয়ে এরকম করে ফুলে যায় ওটাকে কি বলে এটাকে বলে থ্যালামাস বা পুষ্পাক্ষ এবার পুষ্পাক্ষর উপরেই বাকি স্তবকগুলো আমাদের সুন্দরভাবে সাজিয়ে থাকে প্রথম স্তবকের নাম কি আমাদের ফুলের বৃতি এই হচ্ছে বৃতি বৃতি কেমন রঙে দেখতে হয় সবুজ রঙের বৃতির কাজ কি রক্ষা করা ফুলের বাকি স্তবকগুলোকে রক্ষা করা যখন তারপর ফুলের মধ্যে আমাদের কি থাকে রঙিন এটা কি বলে এক একটাকে আমরা বলি দলাংশ বা পাপড়ি এবার একটা ফুলে মনে কর এরকম পাপড়ি পাঁচটা আছে তাহলে পাঁচটাকে একসঙ্গে কি বলবো দলমণ্ডল আর তাহলে গেল এবার ফুলের ছেলে পার্ট তাকে আমরা কি বলি পুংস্তবক আমাদের কিন্তু এই থ্যালামাস থেকেও তৈরি হতে পারে আবার কিছু কিছু উদ্ভিদে দেখা যায় যে পুংস্তবক দলমণ্ডল থেকে সৃষ্টি হয় বুঝা গেল এটা আমাদের একটা ফুল আছে না যে কাগজ ফুলটা দলমণ্ডল থেকে সৃষ্টি হয় তোদের বাড়িতে টগর ফুল আছে টগর ফুল দেখি দলমণ্ডল থেকে সৃষ্টি হয়েছে তারপর যে সাদা সাদা ফুলগুলো থাকে না আমাদের বাড়িতে পূজা দেওয়া হয় ছোট ছোট ওগুলো ফুলে দেখি যেগুলো পাবে সাদা ফুল সাদা ছোট ছোট ফুল যেগুলো পাওয়া যায় প্রচুর ফুলে হ্যাঁ এটা দলমণ্ডল দেখো তাহলে এটাকে আমরা কি বলবো পুংস্তবক এবার তাদের মাঝখানে কি থাকে আমাদের স্ত্রী স্তবক এই হচ্ছে আমাদের স্ত্রী স্তবক যা থ্যালামাসের সঙ্গে যুক্ত থাকে সবসময় এই হচ্ছে বেসিক এবার তোদের এই পার্টগুলো আরো ভালো করে জানতে হবে এতটুকু তো সবাই বাচ্চাদের থেকে জানতিস তোরা তাহলে পুষ্পাক্ষকে আর ইংরেজিতে কি বলে থ্যালামাস মস্তিষ্কের থ্যালামাসের মতোই নাম একই এবার আমরা সবার প্রথমে এই পুংস্তবক সম্বন্ধে ভালো করে জানি একটা ফুলের পুংস্তবক কয়টা থাকতে পারে একটা থাকতে পারে আবার অনেক থাকতে পারে এই ফুলে কয়টা দেখতে পাচ্ছিস দুইটা তো মনে কর একটা ফুলে এরকম করে অনেকগুলো আছে আমি জাস্ট এদেরকে খুলে আমি এটা আঁকলাম চারটা আঁকলাম তো এই চারটাকে আমরা একসঙ্গে কি বলবো পুংস্তবক ইংরেজিতে কি বলে জানিস অ্যান্ড্রোইশিয়াম এবার পুংস্তবককে এই এক একটা ইউনিটকে আমরা কি বলবো এই এক একটাকে এটা দেখা এটাকে আমরা বলি ইংরেজিতে স্টামেন বাংলায় বলি পুংকেশন তাহলে কে তাহলে পুংস্তবক টোটালটাকে বলি ছেলে পার্ট টোটালটাকে বলি পুংস্তবক আর এক একটা পুংস্তবকে এক একটা ইউনিটকে বলি পুংকেশর পুংকেশর দুইটা অংশ দিয়ে তৈরি একটা হচ্ছে আমাদের কি এটাকে বলি পরাগধানী আমরা ইংরেজিতে বলি অ্যান্থার এই ইংলিশ টার্মগুলো একটু দেখবি আর এই যে এইটা হচ্ছে তোর পরাগধানীটা আর এটাকে কি বলবো এই দণ্ডটাকে বাংলায় বলে পুংদণ্ড ইংরেজিতে কি বলে ফিলামেন্ট বুঝলি এতটুকু হচ্ছে তোর ছেলের পার্টটা আজকে শুধু ছেলের পার্টটাই জানো এবার ওই পরাগধানীর মধ্যে কি তৈরি হয় পরাগরেণু তৈরি হয় তাহলে আজকে আমাদের পড়া থাকবে একটা ফুলের মধ্যে কিভাবে পরাগরেণু তৈরি হয় তাহলে এইগুলো হচ্ছে আমাদের পরাগরেণু বুঝলি কোনটা এইটুকু পার্ট গেল মুছে দিলাম আমি এবার কিভাবে পরাগরেণু তৈরি হয় সেটা সম্বন্ধে ডিটেইলসে পড়ব
12 অনেক নর্মাল কোশ্চেন আসে স্কুলের তুলনায়। স্কুলে যেমন তোদের স্কুলে যেমন কঠিন কোশ্চেন আসে, সবচেয়ে কঠিন ওদের কোশ্চেন স্কুলেই আসে 11 যেটা আমি লিখছি। বায়োলজি তো অন্যগুলো আসে না, ফিজিক্স কেমিস্ট্রি আসে। বায়োলজিতে কি কোশ্চেন ফিজিক্স কেমিস্ট্রি কোশ্চেন করে বা কঠিন করে, বাকিগুলো ঠিক আছে। তাও মানে তোদের আগের বারে সেমিস্টারে যে কোশ্চেনটা পড়ছিল ফার্স্ট সেমিস্টারে বাবা বায়োলজি যথেষ্ট কঠিন কোশ্চেন ছিল এটা অন্যদের তুলনায়। ওই স্যারই এবার করছে আমাদের ফার্স্ট সেমিস্টারে যে স্যার ছিল না, সেকেন্ড সেমিস্টারে ওই স্যারই একাডেমিক কোশ্চেন নয়। স্কেলে করে বসে হ্যাঁ, এটা পরাগরেণু সৃষ্টির প্রক্রিয়াকে আমরা কি বলি বলতো? মাইক্রো স্পোরোজেনেসিস। রেণু দুই ধরনের হয় ফুলের, একটা হচ্ছে পুংরেণু আর একটা হচ্ছে স্ত্রীরেণু। স্ত্রীরেণু আকারে বড় হয় আর পুংরেণু আকারে কেমন হয়? ছোট হয়। তার জন্য মাইক্রো বলছি, স্পোর মানে রেণু আর জেনেসিস মানে তৈরি হয়। তাহলে যে প্রক্রিয়ায় রেণু তৈরি হয় তাকে আমরা বলবো মাইক্রো স্পোরোজেনেসিস। এবার দেখ কিভাবে তৈরি হয়। এই হচ্ছে আমাদের মনে কর এই পুংদণ্ডটা। তুই যদি পুংদণ্ডটাকে কাটিস, কেটে ওকে মাইক্রোস্কোপের তলায় দেখিস, তিনটা স্তর পাবি। একটা হচ্ছে তোর এপিডার্মিস, সবচেয়ে বাইরের স্তরের নাম কি? এপিডার্মিস। বাংলাতে এপিডার্মিসকে এপিডার্মিসই বলে। এছাড়া থাকে আমাদের ভিতরে নর্মাল প্যারেনকাইমা জাতীয় কোষ। এখানে ফাঁকা ফাঁকা স্থান দেখতে পাচ্ছিস, কিন্তু নর্মালি কোনো ফাঁকা স্থান থাকে না, গোড়াটাকে ঘিরে থাকে। এগুলোকে কি বলে বলতো? ভূমিকলা। ভূমি ইংরেজিতে বলে গ্রাউন্ড টিস্যু, TISSUE। আর ভিতরে কি থাকে বলতো? নালিকা বান্ডেল। নালিকা বান্ডেলের ভিতর কি থাকে? নালিকা বান্ডেলের ভিতর থাকে জাইলেম আর জন্য এটা হচ্ছে তোর পুংদণ্ডটার ছবি, কাটলে এরকম পাবে। এবার তুই যদি পরাগধানীটাকে দেখিস, পরাগধানী সবার প্রথমে তো নর্মাল এই পুংদণ্ডের কিছু কোষ থেকেই তৈরি হবে নিশ্চয়ই, এবং পরাগধানীটা দুইটা খণ্ডে বিভক্ত। এরকম পরাগধানীতে দুইটা খণ্ড থাকে। কিন্তু তুই যদি এই জায়গাটাকে ভালো করে ছবি আঁকিস, এরকম দেখতে হয়, মানে একটা অপরিণত পরাগধানী এরকম দেখতে হয়, যার বাইরের দিকে কি থাকে? এপিডার্মিস। তাহলে এটা মনে কর আমি, এটা হচ্ছে আমাদের কি? এপিডার্মিস। সেম এখানেও নর্মাল ভিতরের দিকে তুই এরকম কলা পাবি, আর মাঝখানে কি পাবি? নালিকা পাবি, জাইলেম আর ফ্লোয়েম থাকবে যেখানে। ঠিক আছে? এবার দেখ আমি পরাগধানীতে কয়টা খণ্ডে বললাম? দুইটা খণ্ডে বিভক্ত। এই একটা খণ্ড আর এদিকে একটা খণ্ড। এর জন্য আমাদের সপুষ্পক উদ্ভিদের পরাগধানীকে বলে ডাইথেকাস। ডাইথেকাস, ডাই মানে দুই, থেকাস মানে খণ্ড, আর ডাই মানে দুই। তাহলে পরাগধানী কেমন? ডাইথেকাস হয়, দুইটা খণ্ডে বিভক্ত। এবার এই পরাগধানীর ভেতরে আমাদের কিভাবে পরাগরেণু সৃষ্টি হয় সেটা তোরা জানবি। দেখ নরমালি এই কোষগুলো প্যারেনকাইমা টাইপের এবং এগুলো ভাজক কলা। এবার একটা পরাগধানীর মধ্যে দুইটা খণ্ড থাকে আর চারটা রেণুস্থলী তৈরি হয়। কয়টা রেণুস্থলী থাকে? চারটা। এই কোষে একটা তৈরি হবে, এইখানে একটা তৈরি হবে, এইখানে একটা তৈরি হবে, এইখানে একটা তৈরি হবে, টোটাল চারটা রেণুস্থলী তৈরি হবে। এবার রেণুস্থলী কিভাবে তৈরি হয়? সবার প্রথমে এই ভাজক কলার কোষগুলোই মধ্যে কিছু কিছু কোষ, এই খণ্ডে দুই তিনটা, এই খণ্ডে দুই তিনটা, এই খণ্ডে দুই তিনটা কোষ হঠাৎ করে আকারে বড় হয়ে যায়, আর নর্মাল কোষের তুলনায় কেমন হয়ে যায়? বড় হয়ে যায়। এই কোষগুলোকে আমরা বলবো আর্কিস্পোরিয়াল কোষ।
রিয়াল কোষ। কি বললাম, অপরিণত অবস্থায় পরাগধানী ভাজক কলার দ্বারা ভর্তি থাকে, তার মধ্যে থেকে কিছু কোষ হঠাৎ করে একটু আকারে বড় হয়ে যায়, খাদ্যবস্তু সঞ্চয় করে, ওদেরকে আমরা কি বলবো, আর্কিস্পোরিয়াল কোষ। এবার এই আর্কিস্পোরিয়াল কোষগুলো বিভাজিত হয়। আমি আবার ছবি দেখি, মনে করে এটা পরাগধানীটার অনেক ছবি আঁকতে হয় রে এই টুলগুলো, আর এগুলা ছবি ছাড়া বোঝানো যাবে না। তাহলে এই এপিডার্মিস, এপিডার্মিসের এগুলো কোষগুলো, এবার এই আর্কিস্পোরিয়াল কোষগুলো বিভাজিত হয়ে দুই ধরনের কোষ তৈরি করে, দুই ধরনের। একটাকে বলি আমরা প্রাথমিক প্যারাইটাল কোষ, প্রাথমিক প্যারাইটাল কোষ, আর একটাকে আমরা বলি প্রাথমিক স্পোরোজেনাস কোষ বা রেণুধর স্পোরোজেনাস কোষ। প্রাথমিক প্যারাইটাল কোষ আর প্রাথমিক স্পোরোজেনাস কোষ। তো আমি এখানে প্রত্যেকটাই, এই কোষটাও দুইটা কোষ তৈরি করবে, এইটাও দুইটা কোষ তৈরি করবে। হ্যাঁ, তো আমি একটারই ছবি আঁকছি। তো বিভাজিত হয়ে মনে কর নতুন করে, তাহলে এই কোষটা আমি আর আঁকছি না, এখানে একটাকেই আঁকবো। তাহলে এইটা বিভাজিত হয়ে কয়টা কোষ তৈরি করলো, দুইটা। এটা বিভাজিত হয়ে কয়টা তৈরি করলো, দুইটা। এটা কয়টা করলো, দুইটা। এটা কয়টা করলো, দুইটা। হলো? ক্লিয়ার হচ্ছে? এইবার তোরা দেখবি এই প্রাথমিক স্পোরোজেনাস কোষ থেকে আমাদের রেণু মাতৃকোষ তৈরি হয়। রেণু মাতৃকোষ তৈরি হয়, যা থেকে পরে দেখবি যে রেণু তৈরি হয়। ঠিক আছে? আর এই প্রাথমিক প্যারাইটাল কোষ থেকে আমাদের রেণুস্থলীর প্রাচীর তৈরি হয়। রেণুস্থলীর প্রাচীরের তিনটা লেয়ার থাকে। এক নাম্বার হচ্ছে এই লেয়ারগুলোর নাম থেকে মনে রাখতে হবে, এন্ডোথেসিয়াম। দুই নাম্বার হচ্ছে মিডিল লেয়ার। এন্ডোথেসিয়াম থাকে একটা স্তরের, মিডিল লেয়ার 1 থেকে 3, আর একটা নাম হচ্ছে ট্যাপেটাম। ট্যাপেটাম এটা একটা স্তর থেকে। হলো? এবার দেখ রেণুস্থলী চারটা তৈরি হবে। এবার এখানেই আসছি আমি, তাহলে একটা কি প্রাথমিক প্যারাইটাল কোষ, আর একটা হচ্ছে প্রাথমিক স্পোরোজেনাস কোষ। এবার এই স্পোরোজেনাস কোষটা বারবার বিভাজিত হয়ে আমাদের কি তৈরি করবে, রেণু মাতৃকোষ তৈরি করবে। রেণু মাতৃকোষ তৈরি হলো, তাহলে এটা কি হবে, আমাদের রেণু মাতৃকোষ তৈরি হবে। তাহলে এই কোষও আমি আঁকলাম, রেণু মাতৃকোষ তৈরি হলো। এই কোষও আঁকলাম, রেণু মাতৃকোষ তৈরি হলো। আরেকটা কোষ যে বাকি ছিল বড়, ওই কোষটা কি এইগুলো তো লেয়ারগুলো তৈরি করবে। সবার ভিতরে থাকে আমাদের এন্ডোথেসিয়াম। আমি এন্ডোথেসিয়ামের ছবি দিই, তাহলে এই লেয়ারটার নাম হচ্ছে এই ট্যাপেটামটা সবার ভিতরে থেকে থাকে। এই লেয়ারটা যখন আমি আঁকবো, এটা হচ্ছে ট্যাপেটামটা। তাহলে এটা হচ্ছে আমাদের ট্যাপেটাম। ট্যাপেটামের বাইরে দিয়ে থাকে মিডিল লেয়ার। মিডিল লেয়ার কটা থাকে, একটা বা তিনটা বা দুইটা। তাহলে আমি এই একটা আঁকলাম, এর বাইরে মিডিল লেয়ার আরেকটা আঁকলাম। মিডিল লেয়ারের বাইরে কে থাকে, এন্ডোথেসিয়াম। এটা একটু চাপাইতে হবে। তাহলে এটা গেল আমাদের ট্যাপেটাম, এটা গেল আমাদের
এগুলো কি কি এগুলো? রেণু মাতৃকোষ। এবার কি থাকে? এবার কি থাকে? এন্ডোথেসিয়াম। এই হচ্ছে আমি এন্ডোথেসিয়াম ছবি আঁকলাম। এই হচ্ছে এন্ডোথেসিয়াম। তাহলে এটা হচ্ছে আমাদের এন্ডোথেসিয়াম। আর এন্ডোথেসিয়ামের বাইরে কি থাকে? আমাদের এপিডার্মিস। বুঝা গেল? এই টোটাল গঠনটাকে বলবো রেণুস্থলী। এই টোটালটাকে আমরা কি বলবো? রেণুস্থলী বা স্পোরাঞ্জিয়াম। কয়টা রেণুস্থলী থাকে? তাহলে কয়টা তৈরি হবে? 4টা। এরকম যেমন স্ট্রাকচার এখানে আছে, এখানেও সেম হবে, এখানেও এরকম হবে, এখানেও এরকম হবে। বুঝা গেল? তাহলে খণ্ড কয়টা আমাদের? 2টা। প্রতিটা খণ্ডে কয়টা করে রেণুস্থলী তৈরি হবে? 4টা। প্রতিটা খণ্ডে 2টা 2টা করে, টোটাল 4টা। এর জন্য আমাদের অ্যান্থার বা পরাগধানীকে বলে ডাইথেকাস টেট্রাস্পোরাঞ্জিয়েট। টেট্রা মানে কত? 4। স্পোরাঞ্জিয়েট মানে রেণুস্থলী। কয়টা তৈরি হবে? 4। এই কারণগুলো মনে রাখতে হবে। ডাইথেকাস টেট্রাস্পোরাঞ্জিয়েট। তোকে পরীক্ষায় আসবে, ছবি দিয়ে আসতে পারে যে রেণুস্থলীর প্রাচীরগুলি বাইরের থেকে ভিতরে পরপর সাজিয়ে রাখো। তাহলে কি হবে? এপিডার্মিস তো সবার মধ্যেই থাকে, বাকি কি থাকবে? এন্ডোথেসিয়াম। তাহলে 1 নম্বর স্তর হচ্ছে তোর এন্ডোথেসিয়াম, তারপরে কি মিডল লেয়ার, তারপরে প্যারেটাম। আর যদি তুই ইয়েলো বাইরে হতে যাস তাহলে এপিডার্মিস। ক্লিয়ার? তো এইটুকু জিনিসগুলো জানতে হবে তোদের। এটি প্যারেনকাইমা কোষ, কোনটা? মানে প্রকৃতির কোষ, প্যারেন্টাইমা এগুলো? মানে এটা বিভাজিত হয়ে তৈরি হচ্ছে। হ্যাঁ, আমি সব রকমই। এইবার মনে কর আমি রেণুস্থলীর ছবি 4টা আঁকলাম। এই একটা রেণুস্থলী মনে কর, এই একটা, এরকম। দেখ এই কোষগুলো তো বাকি থেকে গেল না? আমাদের তো এই কোষগুলো চেঞ্জ হয়ে এগুলো তৈরি হলো, কিন্তু এগুলো তো বাকি থেকে গেল। এই কোষগুলো বা এদের মধ্যে থাকবে। আমি এরকম ডট ডট করে আঁকলাম। এরা কি করে বলতো? এই 2টা খণ্ডকে যোগ করে না? এই খণ্ড আর এই খণ্ডকে যোগ করছে কি এরা? এদেরকে আমরা বলবো কানেকটিভ। আর এদের মাঝখানে কি থাকবে? আমাদের নালিকা বান্ডেল। এটা কি? নালিকা বান্ডেল, যার মধ্যে কি থাকবে? বুঝা গেল? এই হচ্ছে তোদের ওই কানেকটিভ। এই নালিকা বান্ডেল দিয়ে জল আসবে, খাবার আসবে। এই কানেকটিভের কোষগুলো কি করবে? তারপরে জল খাবার এদেরকে দিয়ে দিবে, সবাইকে ছড়িয়ে দিবে। দেখি বইটা প্রথমে এই চ্যাপ্টারটা দরকার নেই। হ্যাঁ, এটা তোদের সিলেবাসে নেই। এই জলে জানি না এগুলো কেন দেয় এখন। এখান থেকে তোদের শুরু, এইটা তোদের সিলেবাসে নেই, এটা আগে ছিল, আগে দিয়ে এইখান থেকে তোদের পড়া শুরু। তো তোদের আমি পড়ালাম হচ্ছে এই ফুল পড়ালাম প্রথমে, এই যে পুষ্প বৃন্ত পড়ালাম, পুষ্পাক্ষ পড়ালাম, খেলালাম, পুষ্পস্তবকগুলো বৃদ্ধি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর পড়ালাম। তারপর কি বললাম? পুংকেশর পড়ালাম। পুংকেশরের দেখ এই যে পুংদণ্ড, আরেকটা কি পরাগধানী। পরাগধানী আবার বিভিন্ন প্রকার আছে, এগুলো পরে বলবো, এখন না। তারপর তোদের আমি পড়ালাম এই যে কিভাবে আমাদের পরাগরেণু তৈরি হয়। এই যে এই ছবিগুলো দেখালাম না? এই যে এন্ডোথেসিয়াম, প্যারেটাম, এইগুলো। আর পরাগধনু উৎপাদনকে কি বলে? মাইক্রোস্পোরোজেনেসিস। এইখানে টোটাল কিছু, এই যে আর্কিস্পোরিয়াল কোষ, প্রাথমিক প্যারাইটাল কোষ, প্রাথমিক স্পোরোজেনাস কোষ, তারপরে এই যে প্যারাইটাল কোষের স্তরগুলোর নাম, ট্যাপেটা, সব দেওয়া আছে। এই জিনিসগুলো পড়ালাম। এইবার দেখ তো আমাদের রেণুটা কোথা থেকে তৈরি হচ্ছে? এপিডার্মিসের ভিতরের স্তরকে কি বলে? মনে কর
এইটা হচ্ছে আমাদের এপিডার্মিস। তার নিচে যদি কিছু স্তর থাকে তখন তাকে আমরা কি বলবো? এই কোষগুলোকে কি বলবো? হাইপোডার্মিস। তাহলে দেখ আমাদের রেণু আর্কিস্পোরিয়াল কোষটা কি এই হাইপোডার্মিস থেকে তৈরি হলো না? এপিডার্মিসের ভিতরের স্তর থেকে সৃষ্টি হলো। এবার কয়টা কোষ আমাদের রেণু মাতৃকোষের উৎপত্তি হিসেবে কাজ করছে? একটা না এক দুইটা তিনটা একাধিক? এই ধরনের রেণুর উৎপত্তিকে বলে ইউস্পোরাঞ্জিয়েট টাইপ। কি বলে? ইউস্পোরাঞ্জিয়েট। এই যে দেখবি এখানে লেখা আছে ইউস্পোরাঞ্জিয়েট। এর মানে কি? অনেকগুলো কোষ থেকে আমাদের রেণুগুলো সৃষ্টি করছে। এবার কি বলবো? তাহলে মাইক্রোস্পোরোজেনেসিস বলতে আমরা কি বুঝলাম? মাইক্রোস্পোরোজেনেসিস বলতে আমরা বুঝলাম আর কি স্পোরিয়াল সেল থেকে কি তৈরি হওয়া? রেণু তৈরি হওয়া। ঠিক আছে? এবার আমরা কিন্তু এখনো পর্যন্ত কত পর্যন্ত পড়েছি? রেণু মাতৃকোষ পর্যন্ত। এখনো কিন্তু রেণু তৈরি হয়নি, আসেনি। দেখো এইবার কিভাবে আবার রেণু আসবে? রেণু মাতৃকোষ আমাদের তৈরি হলো। এবার তোকে এই এন্ডোথেলিয়ামের কাজ কি? রেণুস্থলীকে প্রোটেক্ট করা। মিডল লেয়ারের কাজ কি? রেণুস্থলীকে প্রোটেক্ট করা। ট্যাপেটামের কাজ কি? এটার কাজ ভালো করে করতে হবে। এরও কাজ রেণুস্থলীকে প্রোটেক্ট করা, রেণু মাতৃকোষগুলোকে প্রোটেক্ট করা, তার সাথে সাথে আরো অনেক কাজ আছে। তো মনে কর এই হচ্ছে আমাদের রেণু মাতৃকোষগুলো। এগুলো হচ্ছে রেণু মাতৃকোষ। কেমন থাকে বলতো? ডিপ্লয়েড 2n 2n এরকম মুছে দিই। এগুলো হচ্ছে আমাদের রেণু মাতৃকোষ। এবার দুটো উদ্ভিদ কোষের মাঝখানে কানেকশনকে কি বলে? এই দুটো উদ্ভিদ কোষ মাঝখানে একটা নলাকার অংশ দ্বারা যুক্ত থাকে, কি বলে বলতো? প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা। তাহলে এগুলো তো উদ্ভিদ কোষ, এদের মধ্যেও কি কানেকশন থাকবে? যদি একটু দূরে একটু মনে কর এই দুইটা কোষ কাছাকাছি আছে, কাছাকাছি যদি থাকে তাহলে এদের মধ্যে কানেকশন থাকবে। এবার এই রেণু মাতৃকোষগুলো কি করে বলতো? তাদের বাইরে একটা শর্করার স্তর সৃষ্টি করে। রেণু মাতৃকোষগুলোই তৈরি করে এই শর্করার স্তরটা। এই শর্করার স্তরটার নাম হচ্ছে ক্যালোস। কি নাম? CALLOS, একটা শর্করা। ক্যালোস কি করে বলতো? রেণু মাতৃকোষগুলোকে পরস্পরের থেকে আলাদা করে দেয়। তাহলে যোগাযোগ করতে হবে এর সঙ্গে না। হ্যালো, এবার প্রত্যেকটা রেণু মাতৃকোষ আমাদের কোন প্রক্রিয়ায় বিভাজিত হবে? মিয়োসিস প্রক্রিয়া বিভাজিত হবে। মিয়োসিসের ফলে কয়টা কোষ তৈরি হয়? একটা থেকে চারটা। এই একটা, দুইটা, তিনটা, চারটা। তবে এটা আলাদা হয়নি, এখনো আলাদা হয়নি, এখনো এর ভিতরেই আছে। আর বাইরের দিকে কিসের প্রাচীর আছে? ক্যালোসের। যতক্ষণ না পর্যন্ত ক্যালোসের প্রাচীরটা ভাঙবে না, এই রেণুগুলো আলাদাভাবে বের হতে পারবে না। ঠিক আছে? পারবে না। এই প্রাচীর ভাঙার জন্য একটা উৎসেচক আমাদের তৈরি হয়। এই ট্যাপেটাম স্তরের যে কোষগুলো এই উৎসেচকটা তৈরি করে। এই উৎসেচকটার নাম হচ্ছে ক্যালেস। উৎসেচকের শেষে AAC পাবে সবসময়, যে কোনো উৎসেচক ভাগ এস। তাহলে এই ক্যালেস কি করে বলতো? তাহলে ক্যালেস কে তৈরি করে? ট্যাপেটাম।
এ কি করে বলতো এই ক্যালো স্তরটাকে নষ্ট করে দেয়, যার ফলে কি রেণুটা সহজে বের হতে পারবে। বুঝা গেল? তাহলে ট্যাপেটামের একটা কাজ ক্যালেস তৈরি করা, ট্যাপেটামের একটা কাজ কি রেণু মাতৃ কোষগুলোকে এবং রেণুগুলোকে পুষ্টি দেওয়া, এটা আছে প্রধান কাজ। পুষ্টি প্রদান করো কাকে? দেখ এদের সবার কাছে ট্যাপেটাম পাই দেখ রেণু মাতৃ কোষে সবার কাছে আছে না, রেণু মাতৃ কোষকে পুষ্টি দেয়। এইবার এই ট্যাপেটাম দুই ধরনের কোষ পাওয়া যায় ট্যাপেটাম। কিছু কোষকে বলে ক্ষরণকারী কোষ, ক্ষরণকারী কোষ, আর কিছু কোষকে বলে কি বলবো না না উপরে কে যেন কোনো মনে হয় আর একটা হচ্ছে অ্যামিবয়েড কোষ, অ্যামিবয়েড। আমি নিজে ভয় পাই না। এবার দেখ এই মনে কর রেণু মাতৃ কোষগুলো, এবার একটা একটা রেণুস্থলীর মধ্যে কতগুলো রেণু মাতৃ কোষ থাকবে? অনেকগুলো। এদেরকে খাবার দেয় কে? ট্যাপেটাম। তাই এবার এগুলো মনে কর ক্ষরণকারী কোষ। ক্ষরণকারী কোষগুলো কি করে বলতো? খাদ্যবস্তু সঞ্চয় করে আর ডিরেক্টলি ছেড়ে দেয়, যার ফলে খাবারগুলো কে নিয়ে নেয়? নিয়ে নেয় রেণু মাতৃ কোষগুলো নিয়ে নেয়। তাহলে ক্ষরণকারী কোষের গল্প শেষ। এটা খাদ্যবস্তু ক্ষরণ করে বের করে দেয় জাস্ট। অ্যামিবয়েড কোষগুলো কি করে বলতো? মনে কর এটা একটা অ্যামিবয়েড কোষ, এটাও ট্যাপেটামের। এই হচ্ছে তার কোষ পর্দাটাকে এরকম করে এক্সটেন্ড করে দেয়। অ্যামিবার যখন গমন করছিল ছোটবেলায়, অ্যামিবা কি করে? যেদিকে আগায় ওদিকে ওর ঘনপথটা বাড়িয়ে দেয় না? ঠিক এরকম করে এই কোষগুলো কি করে তার কোষ পর্দাটাকে বাড়িয়ে দেয়। কোথায়? রেণু মাতৃ কোষগুলোর মাঝখানে, এবং সেখানে গিয়ে ক্ষরণ বস্তুগুলো বের করে। বুঝতে পারলি? ট্যাপেটামের একটা কাজ হচ্ছে ক্যালাস তৈরি করা, যা ক্যালোস ওয়ালকে ধ্বংস করে। দুই নম্বর পুষ্টি প্রদান করে কাকে? রেণু মাতৃ কোষকে। দুই ধরনের পুষ্টি প্রদানকারী কোষ পাওয়া যায়, ক্ষরণকারী কোষ যা ডিরেক্ট বের করে দেয়, আর অ্যামিবয়েড কোষগুলোর কোষ পর্দা একটু ভিতরের দিকে যায় এবং সেখানে গিয়ে রেণু মাতৃ কোষগুলোকে পুষ্টি সরবরাহ করে। বোঝা গেল? এবার মনে কর ক্যালোস ওয়ালটা আমাদের নষ্ট হয়ে গেছে, রেণুগুলা বের হয়ে গেছে। ট্যাপেটামের আরো কাজ আছে, আর বলবো। এবার আমরা একটা রেণু গঠন দেখি, একটা রেণু কেমন দেখতে হয়। একটা রেণু মধ্যে একটা নিউক্লিয়াস থাকে। রেণু কি? একটা কোষ, বাকি যা কিছু আমাদের একটা কোষের মধ্যে থাকে সবকিছু এখানে আছে। তাহলে রেণুর বাইরে দিয়ে কি থাকবে? কোষ পর্দা। এই হচ্ছে আমাদের রেণুর কোষ পর্দা। তার ভিতরে থাকবে আমাদের রেণুর প্রাচীর। একটা প্রাচীরের নাম হচ্ছে ইনটাইন, নাম শুনছিস? কি নাম এটা? ইনটাইন। ইনটাইনটা কি দিয়ে তৈরি বলতো? শর্করা, যার নাম হচ্ছে সেলুলোজ, আর একটা শর্করা পেকটিন। এটা হচ্ছে ইনটাইনটা। আর ইনটাইনের বাইরে থাকে আমাদেরকে এক্সাইন। এই যে বাইরের দিকে আমি আঁকলাম, তাহলে এটার নাম কি? এই বাইরের দিকে যেটা আঁকলাম এটা হচ্ছে আমাদের এক্সাইন, এক্সাইন। এবার এক্সাইন যে কম্পোনেন্ট দ্বারা তৈরি সেটার নাম হচ্ছে স্পোরোপোলিন। এটা কেমন দেখতে হয়? এটার কেমিক্যাল উপাদান ফ্যাটি, মানে ফ্যাট জাতীয়। আগের পরীক্ষায় এটা আসছে। স্পোরোপোলিন কে তৈরি করে? ট্যাপেটাম। ঠিক আছে? তাহলে কড়া রেণুর এক্সাইন কে তৈরি করে? ট্যাপেটাম। এক্সাইন কেমন দেখতে? ফ্যাটি সাবস্টেন্স দিয়ে তৈরি। এইবার বইয়ের মধ্যে অ্যাড করছে নতুন করে এগুলা আগে ছিল না তোদের বই।
নতুন করে অ্যাড করছে এগুলো। ওই যে জেনে রাখুন এখানে পাবেন এই যে স্পোরোপোলিন এই যে ক্যাপিটামের কাজ, এই যে ক্যালেন্সের কথা বললাম, এই যে স্পোরোপোলিন, এই যে স্পোরোপোলিন, এই যে এক্সাইন আর বাকিগুলো আসতেছে। এবার দেখো আজ পর্যন্ত এমন কোনো উৎসেচক, কোনো অ্যাসিড বা তীব্র তাপমাত্রা দিয়ে তুই এই স্পোরোপোলিনকে ধ্বংস করতে পারবি না, বুঝলি? আজ পর্যন্ত এমন কোনো জিনিস আবিষ্কার হয়নি যে কাকে ধ্বংস করতে পারে, স্পোরোপোলিনকে ধ্বংস করে। তারপরে দেখ পরাগ রেণুটাকে ও দীর্ঘদিন কি বাইরের পরিবেশ থেকে রক্ষা করতে পারে না, এবং এর জন্য এই স্পোরোপোলিনকে বলা হয় পরাগ রেণুকে মাইক্রোফসিল। ফসিল মানে কি? জীবাশ্ম। মাইক্রো মানে ছোট, কিন্তু পরাগ রেণু ছোট হয়, এই একে দীর্ঘদিন ধরে মাইক্রোফসিল রূপে সঞ্চার করতে পারে। ঠিক আছে? পরীক্ষা যদি এসে কোন পদার্থ পরাগ রেণুকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারে? স্পোরোপোলিন। কি দিয়ে তৈরি? ফ্যাটি সাবস্টেন্স। বাস শেষ আমাদের এক্সাইন। এবার দেখ কিছু কিছু জায়গায় আমি এক্সাইনটা নাই, শুধুমাত্র কি আছে কোষপর্দা আর ইনটাইম। এইটাকে বলা হয় জার্ম পোর। কি বলবো? জার্ম পোর, বাংলায় বলে রেণু রন্ধ্র। রেণু রন্ধ্র। ঠিক আছে? ক্লিয়ার? বাস। যখন তোরা দিন হিসেব করাবো তখন দেখবি এই জার্ম পোর দিয়ে আমরা পরাগ নালী বের হয়। এরকম তো ব্যাপারটা, এই জার্ম পোর দিয়ে এরকম করে পরাগ নালী বের হয়। পরে দেখবি। এখন আর কি বলবো? পরাগ আর কি বলবো? এই ছবিটা আমি মুছতেছি না, ঠিক আছে? তোরা তো এইটুকু জায়গা ছবি বললি, মুছে দিচ্ছি। দরকার নেই। ট্যাপিটামের কাজ বোঝা গেল? ট্যাপিটামের কাজ ভালো করে করতে হবে। বই কিনো, সব টাকা আনো, বইয়ের মধ্যে সব। আর আমি আবারও বলতেছি এনসিইআরটি পড়, ডিরেক্ট বই থেকে। তবে কিছু কিছু আলাদা হয়, কিছু কিছু কোশ্চেন ভুলে যায়। আগেরবার 2টা কোশ্চেন ভুল দিত, কিন্তু নাম্বার অ্যাটেম্প করলে নাম্বার দিবে, অ্যাটেম্প না করলে নাম্বার দিবে। বেশিরভাগ কোশ্চেন কেমন দেয় বলতো? সোজা দিবে, কিন্তু বক্তব্য অনুসারে দেয়। বক্তব্য 1, বক্তব্য 2, তারপর অ্যান্সার থাকে বক্তব্য 1 সঠিক না বক্তব্য 2 সঠিক। তারপর দেয় যে বক্তব্য দেখাচ্ছে না আছে আমাদের কোশ্চেন আছে, আমি নাই, আমি পড়া আছে। আর একবারে 3টা কোশ্চেনের র্যাঙ্ক হচ্ছে একদম পরপর থাকে, ওই জন্য কোশ্চেনটা এত মোটা হয়ে যায়। পরপর দিয়ে দেয় বাংলা, তারপরে ইংলিশ, তারপরে হিন্দি, পরপর বের করবি। তারপর আবার একটা কোশ্চেন যাবে, তারপর আর একটা। আমাদের মাধ্যমিক যেরকম ছিল, তখন বাংলা তারপরে ইংলিশ এরকম ছিল না, আমরা বুকস বাংলা লিখেছিস? বুকস এই যে দেখবি তোরা এখন পড়ালাম, আর এখন করে গল্প দেয় খুব ভালো, মানে নাম্বার পার খুব ইয়ে, কিন্তু তারপরে বাচ্চাগুলো মানে পরে এত দেখাও, তারপর যদি এগুলো ভুল করে মেজাজটা খারাপ হয়ে যাবে। এই দেখ একটা পরীক্ষা আছে, গ্রিফিথের পরীক্ষাটা দিছে, লিখে দিছে, যা কোশ্চেন দিছে এর মধ্যেই আছে সোজা একদম। এই দেখ ওর মধ্যে থেকে 3টা কোশ্চেন, এই একটা কোশ্চেন, এই একটা, তারপর এই খুব বাজে জিনিস এগুলো, এই হিন্দি হ্যাঁ পরপর সময় নষ্ট দিয়ে করে। রাখছে। এই একটা কোশ্চেন, তারপরে আর একটা কোশ্চেন, হ্যাঁ আলাদা আলাদা কোশ্চেন, কিন্তু তোকে মানে প্যাসেজ থেকে একটা তোকে লিখতে হবে। এর থেকে ভালো আর কি সুবিধা দিবে না তোদের? আমি যেটা দেখাচ্ছিলাম এই কোশ্চেনটা যেমন ভুল, এই কোশ্চেনটা ভুল, মানে অ্যাটেন্ড করলে নাম্বার। হ্যাঁ এখানে 350 বছর হইতো, 3 লাখ টাকা। আরেকটা অপশন ভুল দিছে, এই যে এইটার অপশনটা ভুল,
মানে তুই কোনো অপশনই ঠিক পাবি না। তাহলে এগুলা কি করবে? দিয়ে দেন নাম্বার যে একদম কোশ্চেন আমরা দিয়ে দিই, এরকম করে মিলানোর কোশ্চেন দিবে, মিলাই দেখো। তারপর আজকে পড়ার মধ্যে কোথায় যাবে না, এই যে বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য সম্বন্ধে আসছে এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টারে পরের দিন শেখাবো এই যে একটা ঘনস্থলীর গঠন। কারণ শুনছিস না প্রতিপাদ কোষ সমষ্টি, এই যে নালিকা নিউক্লিয়াস, সহকারী কোষ, ডিম্বাণু, এইগুলো তোকে আইডেন্টিফাই করতে হচ্ছে কোনটা কি। আজকে পড়া থেকে কি আসছে? হ্যাঁ এই যে দেখাচ্ছি, এই যে পরাগ রেণু প্রখর তাপমাত্রা ও খরা প্রতিরোধে সক্ষম, কারণ পরাগ রেণু এক্সেলকে এই যে ড্যাশ করে বলে নিন। তো এরকম কোশ্চেন হয়। হ্যাঁ ভালোই তো। হারমোনিক কঠিন কিছুই দেয় না। তারপরে যে পেঁপে ফুল সম্বন্ধে আসছে, এই ট্যাপেটাম স্টক ফাউন্ডিং, ট্যাপেটাম স্টক কোথায় দেখা যায়? ট্যাপটাম দেখা যায় পরাগধানী প্রাচীরে দেখা যায়। পরাগধানী প্রাচীরে, তো এটা কোনো কোশ্চেন নেই। হ্যাঁ সাইকেলে বসে নিয়েছি। এই হচ্ছে ব্যাপার। তারপরে যে এগুলো হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারের কোশ্চেন। তাহলে এই যে যেটা কথা বললাম বক্তব্য দিয়ে যে কোশ্চেন আসে না, এই যে এরকম অ্যাসারশন রিজন। ও এটা তো পড়ছি তো আমরা। হ্যাঁ, জননগত স্বাস্থ্য দৈহিক স্বাস্থ্যের সম্পর্কিত। পড়া কিন্তু এটা কঠিন দেখে মনে হয় খুব সোজা, এটা কিন্তু খুব পেঁচাই দিচ্ছে এটা। জননগত স্বাস্থ্য আচরণগত স্বাস্থ্যকেও বোঝায়। এরকম করে এই উভয়ই সঠিক, এর সঠিক ব্যাখ্যা না এরকম করে দিবি, উভয়ই সঠিক আর উভয়ই ভুল। একটা বাংলা কোশ্চেন, একটা ইংলিশ, একটা হিন্দি। হ্যাঁ পড়ব দিয়ে। স্যার আলাদা আলাদা থাকে না? না বাবা এটা পড়ব কি না? তাহলে এই হচ্ছে ওদের এইবার দেখ, এইটা তোরা না তোরা কেউ না পড়ে নিতে পারবি কত কি কোনটা? এই যে কিছু ফল বীজবিহীন হয়, এই ধরনের ফলের চাহিদা বর্তমান। ওই যে পাতানো কাঠের মাধ্যমে বীজবিহীন ফল সৃষ্টি হয়, ক্রম করেছে। এই ফলগুলি নিচের সারা তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ ওই এটাই ঠিক। এই নম্বরে আছে। হ্যাঁ এই সোজা। এটা সহজ। তুই 35 এর মধ্যে 30টা কোশ্চেন মোটামুটি সোজাই পাবি, কিন্তু 5টা কোশ্চেন পেছানো পাবিই পাবি। মানে কিছু কোশ্চেন দেওয়া হয় সবাই যাতে পাস করে, আর কিছু কোশ্চেন দেওয়া হয় ট্যালেন্টেড যারা যারা বই পড়ছে। ওই এদিকে আয়। আমরা বলতে নি? ওইদিকে যাচ্ছে। বাস করে। আমি ভাবলাম আসবি না। আচ্ছা বুঝে নিই না, ওখানে বসিস না ওটা না ইচ্ছে করতেছে। কি দেখি? আস্তে আস্তে এক্সাম কেমন দিলি? হ্যাঁ আমাদের এতবার করে বললাম যে টাইম মতো আসবে, দেখ আমার পড়া প্রায় শেষ। 1 ঘন্টা হয়ে গেল। তার নেক্সট হ্যাঁ ওটা সমস্যা। আমি আগে বলছি কেস খাবার ঘুরতে গেছি না? 11 পাস করাই দিবি। ফিজিক্স পাচ্ছিস না, একবার ফেল করলে গোটা বছর গেল, কিন্তু এটুকু মনে রাখিস। আর থার্ড সেমিস্টারে ফেল করলে তাও কোনো ব্যাপার না, তুই ফোর্থ সেমিস্টারে দিতে পারবি। কিন্তু ফোর্থ সেমিস্টারে ফেল করলে গোটা ব্যাচ হবে শেষ, খতম, টাটা। মানে না পরে যে এই এক্সাম হয় সেমিস্টারে তুই ওই তো হ্যাঁ। পরেরটা পরের বছর শুনলে পরে বছর শুরু হয়। হ্যাঁ কদিন পরে হয় না? এইটা হবে। তুই যদি থার্ড সেমিস্টার ফেল করিস তাহলে তুই পরের সঙ্গে দিতে পারবি। তুই যদি পরেরটা সেকেন্ড সেমিস্টার ফেল করলে আবার কোশ্চেন প্রথম থেকে। ওইটাই তো থার্ড সেমিস্টার যখন হবে তখন সেকেন্ডটা করলে একবার বছরে মানে আবার ঘুরে আসবে বছর। ফোর্থ ফেল করলে একবারে আবার থার্ড সেমিস্টার যখন আসবে ওদের সঙ্গে দিবি। স্যার সেকেন্ড সেমিস্টার ফেল করলে 11 পাস ফেল করা যাবে সবাই ও আরো দিয়ে দিবি। সেকেন্ডটা হ্যাঁ পাস করাই দিবে অবশ্যই জানি যে পাস করার জন্য টিচার দিচ্ছি না। এদিকে তাকাও। এর ট্যাপেটামের কোষ, তাহলে এগুলো হচ্ছে রেণুমাত্রিক কোষগুলো, আর এটা হচ্ছে ট্যাপেটাম। হ্যাঁ ট্যাপেটামগুলো দেখ অনেক আকারে বড়, কারণ এই পুষ্টি পদার্থ সংগ্রহ করে যাচ্ছে। এবার দেখ এই চুপ করো কোন দেখ রেণু, এই যে খণ্ডগুলো দেখ এইখানে ভাগ হয়ে গেছে না মাঝখানটাতে, এই জায়গাটা দিয়ে পরবর্তীতে রেণুগুলো বের হয়। দেখাচ্ছি আমি, এই দেখ সবচেয়ে বাইরের স্তরটার নাম কিছু এপিডার্মিস। যখন রেণুগুলো পরিণতির দিকে যায় তখন এই এপিডার্মিস ভিতরের যে স্তরগুলো, ভিতরে যে প্রাচীরগুলো, এগুলো সব নষ্ট হয়ে যায়, শুকিয়ে শুকিয়ে পড়ে যায়, আর রেণুগুলো এই ফাঁকা স্থান দিয়ে বেরিয়ে আসে। এই ফাঁকা স্থানটার নাম হচ্ছে স্টোমিয়াম। এখানে বইয়ের মধ্যে দেখা নেই, ছবি দেওয়া আছে যেখানে। পাশে দেখা আছে কি? আচ্ছা দিছে তাহলে দিছে দেখা যাচ্ছে। তাহলে তোরা ট্যাপেটাম করলি,
এটা কোনটি Yes. Supplement is very good. এবার এটা মেন না এবার এদিকে তাকাও। এই যে ইনটাইনটা আর এই যে হলুদটা দেখাচ্ছে এটা কি এক্সাইনটা? এক্সাইনটা কি দিয়ে তৈরি? স্পোরোপোলিনিন বললাম। এইবার এই স্পোরোপোলিনের উপরে এটা কিছু চকচকে দেখতে পাচ্ছিস হলুদ হলুদ বসে আছে, এগুলোর নাম কি? পোলেন কিট। মানে এটাও ডায়াগ্রাম তৈরি করে। পোলেন কিট কেমন হয়, কেমন দেখতে হয়? একটু কম হয়। এটাও ওই ফ্যাটি সাবস্টেন্স প্লাস আমাদের কেরাটিনয়েড দিয়ে তৈরি। কেরাটিনয়েড হলুদ কমলা রঙের হয়। ফ্যাটি সাবস্টেন্স মানে ফ্যাট জাতীয় পদার্থ। এরা কেমন হয়? আঠালো চকচকে। এবার একটা রেণুর গায়ে আমি এটাকে ট্যাপেটাম থেকে তৈরি হয়। ট্যাপেটাম থেকেই তৈরি হয়। এবার মনে কর আমাদের স্পোরোপোলিনিনটা কি বললাম এটাকে? পোলেন কিট, তাই তো? এগুলো মনে কর পোলেন কিট বললাম। এই জলে চুপ কর না রে। তাহলে এগুলো কি? পোলেন কিট। তাহলে এটা কেমন হবে? আঠালো। এবার একটা পতঙ্গ যদি একটা ফুলের মধ্যে গিয়ে পড়ে তাহলে কি পতঙ্গটার পায়ের মধ্যে রেণুটা আটকে যাবে না? এই পোলেন কিটটার জন্য। তাহলে পোলেন কিট রেণুর বিদারণে সাহায্য করে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। কিছু কিছু ফুলের পোলেন কিট মানে মিষ্টি গন্ধযুক্ত হয়। তোরা যে ফুলের স্মেল পাস, পাপড়ির জন্য স্মেল হয়, এর জন্য স্মেল হয়। তাহলে বিদারণ মানে ভাঙা না? বিদারণ মানে নিয়ে বের করা। নিয়ে যাওয়া। বের করা মানে বিদারণ, এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে ট্রান্সফারে সাহায্য করে। বুঝা গেল? তাহলে পোলেন কিট তোরা বললি, তোরা কি করলি? স্পোরোপোলিনিন করলি। এবার তোদের পর কি পড়ার আছে না? তাহলে এটা হচ্ছে তোদের রেণুটা। তাহলে তোদের কি শেষ? তোদের মাইক্রো স্পোরোজেনেসিস কমপ্লিট। বুঝা গেল? এইবার আমার দেখা দিয়ে যায় একটা জিনিস আপনার যদি বলার আছে। এই জিনিসগুলো যদি দেখতে লাগে, এই ছবিটা মনে রাখি, বইয়ের মধ্যে পাবি। এরকম একটা ছবি পাবি। এটা কি দেখাচ্ছে? আমাদের যখন মিওসিস হয়েছে, মিওসিসের ফলে কয়টা কোষ তৈরি হবে? 4টা। কিন্তু বাইরের দিকে ক্যালোসের প্রাচীরটা কি এখনো আছে। 4 থাকা অবস্থায় রেণুগুলো বিভিন্ন আকৃতি দেখতে পায়। পরীক্ষায় ছবি দিয়ে কোশ্চেন আসতে পারে। সবার প্রথমে হচ্ছে কি? টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল মানে কি বলতো? এক পাশে 3টা আর এর পিছনে আরেকটা আছে, যেটা কিন্তু দেখতে পাচ্ছিস না। টোটাল কয়টা? 4টা। এটা নাম কি? আইসো বাইলেটারাল, মানে তুই যেদিকেই ভাগ কর দুইটা দুইটা করে পাবি। তারপর এটা কি? ডিকাসেট। ডিকাসেটের সাইডের দিকে দুটো বড় আর উপরের দিকে এগুলো একটু ছোট। লিনিয়ার মানে সরল রেখা সজ্জিত থাকবে। আর টি শেপের মতো, ওই টি এর মতো দেখতে হচ্ছে। কোশ্চেনটা কাটা। পরীক্ষায় আসবে, এই ছবি দিয়ে দিলাম, অনুশীলনীতে দেখ ছবি কোশ্চেন আসবে। অনুশীলনীতে দেওয়া আছে। কারণটা এটা কোথায়? না না তাই দেখি এবার পরীক্ষায় এরকম করে 4টা ছবি দিবে মনে কর। তারপর অপশনগুলো মনে কর এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এবার অপশন নাম্বার 1 মনে কর বি দিয়ে দিল টেট্রা। তাহলে কি সেটা ঠিক হলো? না, ওরকম করে কোশ্চেন দিল। ও ছবি দিয়ে দিল, তারপর অপশনগুলো পরপর সাজিয়ে দিতে হবে। একটু মনে করে করতে হবে যে কোনটা। বাস। practical exam কি আছে? আমাদের আজকে কেমন question আসছে? exam। আজকে আজকে না 23 তারিখ। প্র্যাকটিক্যাল এক্সাম কি হবে? তোদেরকে খাতার বই নিয়ে যাবি, প্র্যাকটিক্যাল বই, হ্যাঁ। ওটা দেখে দেখে লিখবি। হ্যাঁ, দেখে দেখে লিখতে দেয়। হ্যাঁ। চাপ নাই কোনো। প্রথমে একটু দিদিগুলো বকা দিবে, করছি। তারপর বলবে যে এই না, কিছু তোমার বলে দেখে না। যাচ্ছ আর ফোন না তো কিছুই হবে না। কিছু বলে না। প্র্যাকটিক্যাল আমি set করে- ওখানে খাতা দিবি।
আর আমাদের কি জানো বায়োলজি প্রজেক্টই দেয় না এখানে কেন অন্য গ্রুপে এসেছে শুধু জমা নেবে আমি লিখবো তুই আমার দেখবি দেখবি আমি তো সামনে বসে আরে যা রে তোদের কবে রে প্র্যাকটিক্যাল দেখুন কোথায় যাবে ঘুরতে রবিন কি দরকার অন্য কোনো ব্যাপার আছে মুখ দেখিয়ে নেওয়া যাচ্ছে হ্যাঁ আমি ওটা বলতে পারছি লাস্ট করতেছি আমি জিনিসটা দেখা যাচ্ছে তোদের কবে শেষ হলো রে এক্সাম তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আমি কি 2 দিন ধরে ঘুরে ফেল করতে পারি টুইট করে দিই এই দাঁড়া তো দাঁড়া হ্যাঁ টুইট করে চলে এই যাই দাঁড়া কি কিসে পাস তো পড়াই দিবে কিসে ফেল ফিজিক্সে টেট্রাহেড্রালের এই টেট্রাহেড্রালের ওখানে ইস টেট্রাহেড্রালের ওখানে লিখে রাখ ইট ইজ দ্য মোস্ট কমন সবচেয়ে বেশি টেট্রাহেড্রাল টাইপের রেনু আছে মোস্ট কমন আমরা অত কথা বলতে ফেল করব আমরা পাস করব আমরা সব লিখে দিছি এই চুপ করো বন্ধ করো গল্প শেষ এবার দেখ তোরা একটা জিনিস শুনছিস রেনু আমাদের অনেক ধরনের সমস্যা সৃষ্টি করে পরাগ রেনু কি সৃষ্টি করে আমাদের বিভিন্ন ধরনের অ্যালার্জি অ্যাজমা ব্রঙ্কাইটিস নাম শুনছিস আবার পার্থেনিয়ামের যে রেনুটা ডেঞ্জারাস এটা কি করে হাঁপানি রোগ সৃষ্টি করে আমাদের তাহলে রেনু সবসময় যে ভালো হবে তা না রেনু আমাদের বিভিন্ন রোগও সৃষ্টি করে যখনই যদি তোর রেনু থেকে অ্যালার্জি হয় তখন তোর কি হবে বলতো নাক দিয়ে জল পড়বে বারবার হাঁচি হবে এইটাকে বলে হে ফিভার তাহলে হে ফিভার কার থেকে হয় রেনু থেকে হয় যেমন যে কোনো রেনু থেকে হতে পারে এবার আমার অ্যালার্জি নাও থাকতে পারে আরেকজনের থাকতে পারে কে সেনসিটিভ এটা বলা মুশকিল তুই চেক করে দেখতে হবে সব আছে আমি বের করে দিব বই এইবার এই যে আমাদের উন্নত কান্ট্রি ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো থাকে সেখানে এই পরাগ রেণুগুলোকে আবার সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করে কারণ এই যে ট্যাবলেট আকারে রেণুগুলোকে বিক্রি করে এর মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস ভিটামিন নিউট্রিয়েন্টস আছে বিশেষ করে আমাদের যে অ্যাথলিটস থাকে অ্যাথলিটসগুলো যারা ঘোড়ার উপর বসে যে রেস করে না হর্স রেস ওরা এগুলাকে রেণুগুলোকে সাপ্লিমেন্ট হিসেবে নেয় এটা খালি নাকি বলে মানে তোর ইয়েটা বাড়বে মানে শক্তি পায় আর কি বেশি এনার্জি এই যে এনসিআরটি থেকে নেওয়া পোলেন বি পোলেন ফ্রম ইংল্যান্ড মানে এটা ইংল্যান্ডে ম্যানুফ্যাকচার হয় এই ট্যাবলেটটা বুঝা গেল এইবার মনে কর একটা গাছ থেকে রেণু একটা পরাগধানী থেকে রেণু পড়ছে রেণুটা কতক্ষণ বেঁচে থাকতে পারে ভ্যারি করে ডিফারেন্ট স্পিসিস টু স্পিসিস ভ্যারি করে যেমন আমাদের ধান গম একটা ধান গম কোথায় আছে এই যে হুইট আর এই যে রাইস আছে খালাস 30 মিনিট থাকতে পারে কি রেণুটা পরাগধানী থেকে বের হলো 30 মিনিটের মধ্যে যদি ও গর্ভমুণ্ডের মধ্যে গিয়ে পড়ে তাহলে তো ঠিকই হয়ে গেল আর যদি না পড়ে ওই রেণু এমনি মারা যাবে কিন্তু কিছু কিছু প্রজাতি আছে যেমন এই যে দেখো আছে এই যে রোজাসি লেগুমিনাসি সোলানিসির মধ্যে বেগুন পড়ে লেগুমিনাসির মধ্যে কি পড়ে বলতো তোর মোটর আমরা শিম্বগোত্রীয় উদ্ভিদ যাদের আমরা বলি তো এদের মধ্যে কি শিম বরবটি এদের সব লেগুমিনাসের মধ্যে পড়ে আর রোজাসির মধ্যে গোলাপ এদের রেণু দীর্ঘদিন ধরে বেঁচে থাকতে পারে এই যে দেখ মান্থ আফটার মান্থ নিটের মধ্যে এই লাইনগুলোই তুলে দেয় নিটে কিচ্ছু বাইরের থেকে আসে না কিন্তু বাচ্চাগুলো করতেই চায় না তুই যা কিছু 3 পেজ করবি এখানে 1 পেজ করবি নেটে কি ক্লাস 11 ক্লাস 11 যারা নিট পাস করবে চায় তারা অলরেডি শেষ ওদের পড়া অর্ধেক 11 থেকেই শুরু করে দেয় যারা দেখ ভাই সায়েন্স নয় 100 জন নিট পাস করে হয়তো একজন কারণ ও শুরু করে বাকি কেউ করে না ওই প্রথম একটু করে ধর ইংরেজি পড়বো না কি হবে পড়ে স্কুলের বই পড়ে কি হবে তোর কিছুই হবে না তুই মনে কর 80 35 পেলে কি হবে কলেজে নিয়ে যাবি যে
35-এর মধ্যে 25 পেলে ও কলেজে যাবে, কলেজ ফাঁকা সিট হবে, কলেজ কেউ করে না। কলেজে স্লিপার একটা কলেজে কলেজ তাহলে বুঝা গেল একটু? এই জায়গাটা দেখ, এই জায়গাটা লেখা আছে এই বাংলা লেগুমিনাসিটি এগুলো বলতে। এমনি বাংলাটা কোনো ইংলিশ না। তোর যদি নিট দুইটা ভাষাতেই হয়, নিট বাংলাতেও হয়, ইংলিশে থাকে। নিট ইংরেজিতেও হয়, তা তোর যদি ইংরেজি বলতে অসুবিধা হয় তাহলে বাংলা উপায় নেই না। কিন্তু পরে তো ইংলিশ থাকে। ইংলিশ ছাড়া তো কিছু নেই, হ্যাঁ। ভবিষ্যৎ জীবন ইংলিশ ছাড়া কিছু নেই। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে যাবি, বাংলা পাবি না, হুম। তোর ইংরেজি করতে হবে। হুম। এই দেখো মাইক্রোস্পোরোজেনেসিস মানে রেণু তৈরি হয়ে গেল, রেণু সম্বন্ধে তোরা করলাম। এইবার তোরা করবি মাইক্রোগ্যামেটোজেনেসিস। মাইক্রোগ্যামেটোজেনেসিস, এটা গ্যামেট তৈরি করি। গ্যামেট তৈরি হয়ে গেল। এটা বাংলা নাম হচ্ছে, ইংরেজি নাম আরেকটা বলি, ফরমেশন অফ মেল গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট বাংলায় বলে পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি। বুঝছে? পুংলিঙ্গধর উদ্ভিদের ফিমেলের হয় না? হয়তো ওটা স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ পড়বো আমরা। কোথায় আছে পড়াটা? এটা পরে আছে, কারণ কিন্তু এটার সঙ্গে যেহেতু সম্পর্কযুক্ত আমাকে একসঙ্গে পড়াতে হবে। ইংলিশে থাকে এই যে এদিকে তাকাও। তাহলে আবার একটা জিনিস দেখে দিই, মাইক্রোস্পোরোজেনেসিস আর হচ্ছে মাইক্রোগ্যামেটোজেনেসিস। এটা এটা কোথা থেকে তৈরি হয়? আর কি স্পোরিয়াল সেল থেকে আমাদের কি তৈরি হবে? রেণু তৈরি হবে, আমরা কি বলবো? মাইক্রোস্পোরোজেনেসিস। আর রেণু থেকে পুংলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি হওয়াকে আমরা কি বলবো? মাইক্রোগ্যামেটোজেনেসিস। তাহলে পুংলিঙ্গধর উদ্ভিদের প্রথম কোষের নাম কি? রেণু। ঠিক আছে? কোথায় তৈরি হয়? ওই পরাগধানীর মধ্যেই তৈরি হয়। রেণুগুলো এখনো বের হয়নি, রেণুগুলো এখনো কোথায় আছে? পরাগধানীর মধ্যেই আছে। ওখানে পুংলিঙ্গধর উদ্ভিদ তৈরি হবে, তারপর রেণুগুলো বের হবে। জিনিসটা খুব বুঝতে হবে। এবার দেখ, এই হচ্ছে রেণুটা। এই রেণুটার আমি এক্সাইন রাখলাম না। এই রেণুটার কি করে বলতো? আকারে বড় হয়, খাদ্যবস্তু সঞ্চয় করে, আর বড় বড় ভ্যাকিউলের সৃষ্টি হয়। ভ্যাকুল মানে কি? ফাঁকা গহ্বর, অনেকগুলো ছোট ছোট তৈরি হয়, তারপর পরস্পর মিলিয়ে দিয়ে ভ্যাকুলগুলো কি হয় বলতো? আকারে বড় হয়ে যায়। যার ফলে যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা কোষের একটা প্রান্তের দিকে একটু চলে আসে। গেল গেল। এবার পরবর্তীতে কি দেখবি? এই নিউক্লিয়াসটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। তাহলে এটা আমি ভ্যাকুলের ছবি আর রাখলাম না। মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কয়টা নিউক্লিয়াস তৈরি করবে? দুইটা। মাইটোসিসের পর কি হয়? সাইটোকাইনেসিস হয়, মানে বিভাজন দশার পর কি হয়? সাইটোকাইনেসিস হয়। সাইটোকাইনেসিসের পরে দুইটা কোষ তৈরি হয়, এই একটা কোষ আর এই টোটালটা একটা কোষ। ওই ভ্যাকুলটার ছবি আছে, এই ভ্যাকুলটা। বুঝা গেল? তাহলে এই বড় কোষটার নাম কি? এটার নাম হচ্ছে অঙ্গজ কোষ। বাংলায় আরেকটা নাম বলে নালিকা কোষ। নালিকা কোষ। তাহলে নালিকা কোষের নিউক্লিয়াস কোনটা? এটা। আর এটা কি তাহলে? এটাকে বলে জনন কোষাধার কোষ বা জেনারেটিক সেল। জনন কোষাধার কোষ বা জেনারেটিভ সেল। বুঝছে? এইটাকেই বলে পুংলিঙ্গধর উদ্ভিদ।
এই দুই কোষ অবস্থা রেণুটাকে আমরা কি বলবো? পুংলিঙ্গদল। 60% কেসে, কত পার্সেন্ট বললাম? 60% কেসে এই দুই কোষ অবস্থাতেই পরাগরেণু বের হয়ে যায়, পরাগরেণু বের হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 40% কেসে নালিকা নিউক্লিয়াস তো আছে, এই জনন কোষাধার নিউক্লিয়াস থেকে দুইটা শুক্রাণু তৈরি হয়। শুক্রাণু বলতে এখানে বলবো আমরা কি বলবো? পুং গ্যামেট। বুঝলি? তাহলে কয়টা কোষ হলো এবার? 3টা। তাহলে 60% কেসে 2 সেল অবস্থায় বের হয় আর 40% কেসে 3 সেল অবস্থায় বের হয়। এবার আমাদের উদ্ভিদের ক্ষেত্রে, সপুষ্প উদ্ভিদের ক্ষেত্রে শুক্রাণুগুলো এরকম করে কিন্তু হয় না, লেস্টেজ থাকে না, জাস্ট দুইটা কোষ আর আলাদা কিছু না, যাদের মধ্যে কি আছে? নিউক্লিয়াস আছে। বুঝা গেল? তাহলে এইটাকেও আমরা পুংলিঙ্গদল উদ্ভিদ বলতে পারি, এইটাকেও আমরা পুংলিঙ্গদল উদ্ভিদ বলতে পারি। দেখ পড়া লাগে এই দেখো আস্তে আস্তে বিভাজিত হচ্ছে দুইটা পুংগামে, ঠিক আছে? পরবর্তীতে আমাদের পরাগনালী তৈরি হয়। এবার দেখ, যদি এর বাইরে আমি ওই এক্সাইন আঁকি, মনে কর এক্সাইনটা আমি এখানে রাখলাম, মনে কর তাহলে যখন উদ্ভিদের গর্ভমুণ্ডের মধ্যে পড়বে তখন কি এরকম করে কি এটাকে বলবো? কোলেন নালী, কোলেন নালী তৈরি হবে। এবার সবার প্রথমে নালিকা নিউক্লিয়াসটা এর মধ্যে আসে, আর মনে কর পুংগ্যামেট দুটো তৈরি হয়ে আছে, এই একটা পুংগ্যামেট, এই একটা, আর এদের কিন্তু একটু পরে হবে। এইভাবে আমাদের এটা গর্ভমুণ্ডের ভিতর ঢুকবে। যদি গর্ভমুণ্ডের ছবি দেখাই, এই রেণুটা পড়লো এরকম করে ভিতরের দিকে যায়। কেসটা বুঝতে পারলি? টোটাল কমপ্লিট। বাস এই হচ্ছে তোদের পড়া। বই শুরু কর, কিচ্ছু নেই, একদম ইজি পড়া। 12 এর পড়া অনেক সোজা, 11 এর মতো না। স্যার টাইমটা হ্যাঁ টাইম আমি যখন ছবি দিব টাইম করো। আজকে কিন্তু আমাদের 11টা ছাড়বে। পড়া দেবে। আমার যেদিন 10 বা 11 পড়া আছে সেদিন আমি চেষ্টা তুমি করব। আগে টাইমে রাখো, চেঞ্জ করো। কিন্তু বৃহস্পতিবার আগাইতে হবে, শনিবার ঠিক আছে। রাখেন না স্যার, ডিস্টার্ব হবে। শনিবার তো ঠিক আছে, easy হতে হবে। যেগুলো পড়তে আসছে চ্যাংরাবান্ধা হাই স্কুলের স্কুলে, তারপর ভোটপাট্টি স্কুলের কজন, গার্লস স্কুলের কজন, সুভাষনগরের গার্লস স্কুলের আছে। আমাদের 12 এ ও ইংলিশ অনলাইন না এই দিনে যাবে। শুরু থেকে আসেন আমরাই না 12 তো এই আমরা আর কেউ নতুন আসে নতুন জোর মাস্টার হয়েছে। বলছি আসতে পারি